নমস্কার, আমি সৃজা। আজকে আমরা একটুখানি তৃণমূল কংগ্রেসের রাজনীতি নিয়ে আলোচনা করব। যদিও আমরা জানি যে তৃণমূল কংগ্রেস সেভাবে কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি। কীরকম? তৃণমূল কংগ্রেস ক্লাবগুলোকে পয়সা দেয়, সেটা বিভিন্ন কারণে পয়সা দেয়। পুজোর জন্য তো দেয়, তার বদলে ঝান্ডা ধরার লোক কিনে ফেলে। এর বাইরে কিন্তু তৃণমূল কংগ্রেসের আর কোনো অস্তিত্ব নেই। যেদিন থেকে ওই চুরি করা, ক্লাবগুলোকে টাকা দেওয়া এগুলো বন্ধ হয়ে যাবে, সেদিন আমি গ্যারেন্টি দিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের পতাকা ধরার একখানা লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারপরেও এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে তো অবশ্যই রাজনৈতিক দল আমাদেরকে বলতেই হবে, কারণ যেহেতু নির্বাচন কমিশনে AITC অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে নামটা রেজিস্টার্ড রয়েছে, তো সেক্ষেত্রে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ঠিক কোন রাজনীতিটা চলছে এ রাজ্যে সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। আসুন, আমরা জানি RSS এর দুটো ব্রাঞ্চ, একটা বিজেপি, একটা তৃণমূল কংগ্রেস। আগে আমি বলতাম যে RSS এর তিনটে ব্রাঞ্চ, বিজেপি, তৃণমূল কংগ্রেস আর এখন তো কোথায় একটা হাওয়া হয়ে গেছে। তো সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আর বিজেপি RSS এর দুটো ব্রাঞ্চ। তো এই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের চরিত্রগতভাবে খুব বেশি কোনো ফারাক নেই, মানে ফারাক নেই ধরতে গেলে। আমরা যদি একটুখানি ভালো করে স্টাডি করি, শুধুমাত্র বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, বিজেপি মানে RSS 100 বছরের দল, আর তৃণমূল কংগ্রেস তার থেকে অনেক কম, মানে যেহেতু RSS বিজেপির গর্ভজাত একটা সন্তান আর কি তৃণমূল কংগ্রেস, তাই ওর অনেক বাচ্চা আর কি অনেক পরে জন্মেছে। আর তৃণমূল কংগ্রেস সেভাবে রেজিমেন্টেড পার্টি নয়। এর বাইরে বেসিক চরিত্র তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে বিজেপির রাজনীতির, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের চরিত্রগত সেভাবে কোনো ফারাক নেই। কিন্তু যেহেতু আজকে আমরা তৃণমূল কংগ্রেসকে নিয়ে কথা বলবো, যেহেতু তৃণমূল কংগ্রেস এই রাজ্যটা চালাচ্ছে এই মুহূর্তে, তাই আসুন একটুখানি দেখি ওদের রাজনীতিটা কেমন। আমরা যেমন শুনি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কথায় কথায় বামেদেরকে যখন আক্রমণ করে, মানে ওরা তো জোটবদ্ধ হয়ে, তৃণমূল আর বিজেপি জোটবদ্ধ হয়ে সবসময় বামেদেরকে অ্যাটাক করে, এটাই নর্মাল। তো ওরা যখন মানে বিশেষ করে তৃণমূল কংগ্রেস যখন বামেদের আক্রমণ করে, বিশেষ করে মহিলাদের আক্রমণ করে, তখন ওরা কি বলে? ওরা বলে যে বামেদের এই কর্মী সমর্থকরা, মহিলারা, তারা নাকি ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে কথাটা, এটা অত্যন্ত অশ্লীল একটা ইঙ্গিত, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা সমর্থকরা যে স্ট্যান্ডার্ডে বিলং করে, যে জায়গাটায় বিলং করে, খুব স্বাভাবিক ওরা যে স্টেটমেন্ট দেবে, ওরা যে কথা বলবে, ওরা যে উক্তি করবে, সেটা যে ওদের ওই স্ট্যান্ডার্ডের হবে সেটাই স্বাভাবিক। তাই আমরা হয়তো কয়েক বছর আগেও এই ফাঁকা ফ্ল্যাটে লেনিন এটা শুনে আটকে উঠতাম যে এটা কি অশ্লীল কথা। এখন আর কিছু মনে হয় না, এখন আমাদের ওই ব্যাপারটা জল হয়ে গেছে, কারণ ওরা সারাদিন এগুলো আমাদেরকে বলে। তো ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝে, এই কথাটা ওরা সবসময় বলে, কারণ খুব স্বাভাবিক, ওরা তো লেনিন এক লাইনও পড়েনি, তো ওদের ওই জন্য সবসময়ই একটা খুব ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝা ব্যাপারটা খুব রেভলিউশনারি মনে হয়। তো ওরা প্রায় এই কথাটা বলে আক্রমণ করে, প্রায় সবসময় আক্রমণ করে যে বামেদের কর্মী সমর্থক, বিশেষ করে মহিলারা ফাঁকা ফ্ল্যাটে লেনিন বুঝছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোন ফ্ল্যাটটা, ওরা কোন ফ্ল্যাটটার কথা বলে? কারণ আমরা জানি যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের 35টা প্লট এই মুহূর্তে ব্যানার্জি পরিবারের অধীনে চলে গেছে। তারা মানে এই 35টা প্লটের মালিকানা কার সেটা জানা যায়নি, এবং তা একসময় ওখানে যে সমস্ত পরিবার বাস করতেন তাদের কোনো হদিশ পর্যন্ত জানা যায়নি। অথচ আশ্চর্যের বিষয়, শুরুতে কিন্তু ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে শুধুমাত্র একটা কুঁড়ে ঘর বা কুঁড়ে বাড়ি ছিল এই ব্যানার্জি পরিবারের। তারপরে কিভাবে ওই গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের 35টা প্লট ব্যানার্জি পরিবারের হাতে চলে গেল, ব্যানার্জি পরিবারের মালিকানা হয়ে গেল, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এই নিয়ে স্টোরি করেছিল গণশক্তি, এবং সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেস যেন জানায়, মমতা ব্যানার্জি যেন বিষয়টা জানান, কিন্তু এখনো পর্যন্ত ওনারা কিছু জানাননি বা এটার কোনো বিরোধিতাও করেননি। তাহলে আমরা ধরে নিতে পারি যে 35টা প্লট এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বা ব্যানার্জি পরিবারের অধীনে চলে গেছে।
তো ওনারা এই যে ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝানোর কথা বলেন, তাহলে সেটাকে এই 35টা প্লটের কোনো একটা প্লটের কথা বলেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি হঠাৎ করে ওই হাজরা মোড়ের ওখানে মানে হরিশ পার্কের অপোজিটে একটা প্রাসাদ প্রতিম শান্তিনিকেতন হয়েছে। তো এই শান্তিনিকেতনের জমি কার, মালিকানা কার, এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ওখানকার যারা স্থানীয় তারা এমনকি ওখানে একটা চায়ের দোকানের অস্তিত্বের কথা বারবার বলেন, আমি অনেক সময় কথা বলে দেখেছি, কিন্তু সেই চায়ের দোকানে যিনি চালাতেন চায়ের দোকান তার কোনো খোঁজ নেই, এবং ওখানে আরও যারা থাকতেন তাদেরও কোনো খোঁজ নেই, এরকম ওখানকার স্থানীয় বাসিন্দারা বলেন, আমি কথা বলে যেটুকু বুঝেছি। সুতরাং তাহলে কি ফাঁকা ফ্ল্যাট বলতে ওই এসকেলেটর লাগানো, ঝাড়বাতি ঝোলানো ওই ফাঁকা ফ্ল্যাটের কথা, মানে ফাঁকা বাড়ির কথা বলেন যারা বলেন বামেদেরকে যারা আক্রমণ করেন? এবং তার পাশাপাশি আরও একটা প্লট, মানে শান্তিনিকেতনের সামনেটা গার্ড রেল দিয়ে যে পরিস্থিতিটা, মানে দেখলে মনে হয় যে ওই জায়গাটায় যুদ্ধ হবে। এবার বিষয়টা হচ্ছে যে ওখানে অভিষেক ব্যানার্জির বাড়ি, তার জন্য নাকি এতটা গার্ড রেল দিতে হয়। কিন্তু কেন? অভিষেক ব্যানার্জি কে? অভিষেক ব্যানার্জি তো একজন জনপ্রতিনিধি, আর জনপ্রতিনিধির কাজ কি? জনপ্রতিনিধির কাজ মানুষের সঙ্গে মিশে থাকা, মানুষের কাছাকাছি থাকা। তো ওনাকে এত গার্ড রেল দিয়ে থাকতে হয় কেন? আজ পর্যন্ত বাম নেতা কাউকে দেখেছেন গার্ড রেল দিয়ে থাকতে? কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, এনারা কেউ গার্ড রেল দিয়ে, বডিগার্ড দিয়ে ঘিরে কেউ যাচ্ছে? কোনোদিনও দেখিনি আমরা। কিন্তু অভিষেক ব্যানার্জিকে এরকম গার্ড রেল দিয়ে রাখতে হয় কেন? জ্যোতিবাবু মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যখন ইন্দিরা ভবনে থাকতেন সল্ট লেকে, সেই সময় সল্ট লেকটা মানে এক প্রকার জনমানবহীন ছিল, সেখানে 2টো গার্ড রেল থাকতো, 2টো। তারপরেও মমতা ব্যানার্জি প্রত্যেক দিন কলকাতা শহরে আগুন জ্বালাতেন যে ওখানে নাকি মানুষের ভীষণ সমস্যা হচ্ছে, কিন্তু সেই সময় সল্টলেকের কজন মানুষ থাকতেন সেটা হাতে গুনে বলা যেত। কিন্তু তারপরেও ওনার মনে হতো সল্টলেকের মানুষের ওই 2টো মাত্র গার্ড রেলের জন্য খুব অসুবিধা হচ্ছে। আর আজ যখন ওনার ভাইপো গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিটটা একেবারে গার্ড রেল দিয়ে যুদ্ধের মতন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছেন, তখন কিন্তু উনি একবারও বলেন না যে ওইখানে যারা থাকেন, ওই অঞ্চলের যারা মানুষ, তাদের অসুবিধা হচ্ছে। তাই যাই হোক, তো এই যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সব সময় বলেন ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝানো, তো কোন প্লটটার কথা ওনারা বলেন? যে 35টা প্লট হরিশ চ্যাটার্জির ব্যানার্জি পরিবারের অধীনে চলে গেছে সেখানকার কোনো প্লট, নাকি শান্তিনিকেতন যে প্লটে গড়ে উঠেছে সেই প্লট, নাকি শান্তিনিকেতনের সামনের যে অংশটা গার্ড রেল দিয়ে একেবারে যুদ্ধ সাজানো হয়েছে সেই প্লটটার কথা বলেন? এই প্রশ্নটা আমি একটুখানি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এই ভিডিওর মাধ্যমে করতে চাইছি, প্লিজ আমাকে একটু জানাবেন। এরপর আসছে আরও একটা প্রশ্নে। আপনারা শুনবেন প্রায়শই আজকাল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে যে অভয়ার যখন জাস্টিস ফর অভয়া চলছিল, আন্দোলন চলছিল, অভয়ার আন্দোলন চলছিল, সেই সময় চিকিৎসকরা তাদের খরচের জন্য একটা ফান্ড রেজ করেছিলেন, ক্রাউড ফান্ডিং করেছিলেন। তো তারপরে সেখানে টাকা অবশ্যই উঠেছিল এবং মানুষ ভালোবেসে দিয়েছিলেন তারা যেহেতু সারাদিন রাত রাস্তায় বসেছিলেন, অনেকে অনশন করেছেন, দীর্ঘদিন ধরে অনশন চলেছে, তাদের কোনো প্রয়োজনে বা খাবার জল এগুলোর জন্য একটা ফান্ড ক্রাউড ফান্ডিং করে রেজ করা হয়েছিল। তো তারপরে চিকিৎসকরা কিন্তু সেই ক্রাউড ফান্ডিংয়ের খরচা পাই টু পাই হিসেব করে দিয়ে দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তাতে তো হবে না, খুব স্বাভাবিক। সেটাতে যদি হয়ে যায় তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে আসলে অভয়ার আন্দোলনটা ওরা চাইছিল না। তো সেই কারণের জন্য ওইটা একটা জিইয়ে রাখি, সব সময় বলতে থাকে যে, বিশেষ করে বামেদের আক্রমণ করে বলে যে ওই মানে যে ক্রাউড ফান্ডিংটা চিকিৎসকরা তাদের নিজেদের জন্য করেছিল এবং সেখানে বেশিরভাগ চিকিৎসকরাই ফান্ডিং করেছিলেন, সেই টাকা নাকি বাম কর্মী সমর্থকরা পেয়েছে, অথচ জেলে যায় ওরা। মানে বামেদের ওরা চোর ডাকাত বলতে চায়, কিন্তু জেলে যায় ওদের নেতা মন্ত্রীরা, বামেদের কেউ জেলে যায় না কখনো। তো যাই হোক, তো এটা ওরা সবসময় বলতে চায় যে বামেরা নাকি সেই টাকা নিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি বামেরা সেই টাকা নিয়ে থাকে, মানে কোনো একজন বাম কর্মী সমর্থক যদি ওই টাকা নিয়ে থাকে, তাহলে সেটা তো প্রমাণ দিতে হবে। আমি তো মুখে বললাম আর হয়ে গেল না, সেই প্রমাণ কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকবার বলেছি যে ঠিক আছে আপনি বলছেন আমি টাকা নিয়েছি, তো সেটার প্রমাণ কোথায়, সেটার প্রমাণ একটা দিন। তো কেউ কোনোদিন, তো ওরা তো এইসব প্রমাণ টোমানের ধারে না, তো ওরা এরকম বলতে থাকে। কিন্তু আমি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো, যে ওরা এই যে
ক্রাউড ফান্ডিং নিয়ে এতটা চিন্তিত, যে টাকা চিকিৎসকদের জন্যই তোলা হয়েছিল সেই টাকা নিয়ে ওরা এত চিন্তিত এবং তার হিসেব নিয়ে ওরা এত চিন্তিত। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, সেটা হচ্ছে যে গত প্রায় 11-12 বছর পশ্চিমবঙ্গের বিধানসভায় অডিট রিপোর্ট পেশ করা হয়নি। অর্থাৎ এ রাজ্যের টাকা, মানুষের টাকা, আপনার আমার টাকা ঠিক কোথায়, কোন খাতে, কিভাবে খরচা করছে রাজ্য সরকার, তার কোনো হিসেব নেই। সেই কারণের জন্যই তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বানানো হয়েছে, নানা রকম কৌশল করা হয়েছে যাতে বামেরা কোনোভাবে বিধানসভায় না থাকতে পারে। গত 10-12 বছর ধরে বিধানসভায় কোনো অডিট রিপোর্ট পেশ হয়নি। এমনকি অভয়া কাণ্ডের সময় সিবিআই বারংবার বলেছিল যে আরজিকর হসপিটাল, তার যে অপোজিটের যে ওষুধের দোকানটা, সেই ওষুধের দোকানের হিসেবের বেশ কিছু গড়মিল রয়েছে এবং সেই গড়মিলগুলো তারা মেলাতে পারেনি। আশা করা যেত যদি এই অডিট রিপোর্টটা থাকতো, আমি তখনও এটা বলেছিলাম যে যদি আজ অডিট রিপোর্টটা থাকতো তাহলে ওই হিসেবের সঙ্গে, মানে ওই ওষুধের দোকানের হিসেবের সঙ্গে ট্যালি করলে হয়তো বিষয়টা বেরোতো, হয়তো বেশ কিছুটা জট খুলতো অভয়ার যে তদন্ত চলছিল সেই তদন্তের। তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে গত 10-12 বছর ধরে বামেরা এ রাজ্যে 34 বছর ক্ষমতায় ছিল। ওয়েবসাইট চেক করে নেবেন, এটা তো লুকোছাপার কোনো বিষয় নয়। 34 বছরে প্রতি বছর অডিট রিপোর্ট পেশ করেছিল বামফ্রন্ট সরকার। আর তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতায় এলো, 2011-এ ক্ষমতায় আসার পরে 2012-এ তারা বোধহয় অডিট রিপোর্টটা পেশ করেছিল, সেটা বামেদের তৈরি করা অডিট রিপোর্ট। তারপর থেকে 2013 থেকে এ রাজ্যের বিধানসভায় কোনো অডিট রিপোর্ট পেশ হয়নি। তো যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সারাক্ষণ অভয়ার ফান্ড যে রেজ হয়েছিল, অভয়া কাণ্ডে যে ফান্ড রেজ হয়েছিল, সেটার পাই টু পাই হিসেব চিকিৎসকরা দিয়ে দিয়েছেন। তারপরেও যারা হিসেব করে মাথা খারাপ করেন, আমার মনে হয় আপনারা আগে একটুখানি আপনাদের নেত্রীকে বলুন যে এ রাজ্যের বিধানসভার যে অডিট রিপোর্ট 9-10 বছর ধরে বাকি পড়ে রয়েছে সেটা যেন আগে পেশ করে, তারপর নয় অভয়ার ক্রাউড ফান্ডিং নিয়ে কথা হবে। এবার আসছি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, যেটা প্রায়শই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বলতে থাকেন, সেটা হচ্ছে বামেরা এ রাজ্যে শূন্য। হ্যাঁ, বামেরা এ রাজ্যে শূন্য অবশ্যই, কিন্তু তারা মানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যে আস্ফালন করে পেশি শক্তি দেখিয়ে, মানে যে গর্বের সঙ্গে বলতে থাকে যে বামেরা শূন্য, মানে ওরা অনেক আসন পেয়েছে, সেটা কি সত্যি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এই যে গর্ব, এটা কি সাজে? কারণ আমরা জানি কিভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, আমরা জানি কিভাবে ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা, ডিআর লটারি একাই 542 কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোটে লড়ার জন্য। তারপরে যে কোম্পানিটা সব থেকে বেশি টাকা দিয়েছে সেটা হচ্ছে সিইএসসি। তো এত কোটি কোটি টাকা নিয়ে সমস্ত মিডিয়া হাউস কিনে ফেলে, এই কদিন আগে এই সময় সেই সময়টা পর্যন্ত কিনে নিয়েছে অভিষেক ব্যানার্জির লয়ার। তো এরকম সমস্ত মিডিয়া কিনে ফেলে, হ্যাঁ, কোটি কোটি টাকার মাধ্যমে, পেশি শক্তির মাধ্যমে মানুষকে কাজে লাগিয়ে, হুলিগানস কিনে নিয়ে এইভাবে ওরা ক্ষমতায় এসছে। এবং তার জন্য এই যে ওরা ক্ষমতায় এসছে তার জন্য ফল কাকে ভোগ করতে হচ্ছে? এই ডিআর লটারি যে কোম্পানি এত কোটি কোটি টাকা দিয়েছে, সে এই টাকা, মানে এই যে 542 কোটি টাকা, সে কোথা থেকে উসুল করবে? সে তো এমনি এমনি দেয়নি, সে উসুল করবে আপনার আমার পকেট থেকে। অর্থাৎ আপনি টাকা দিয়ে মমতা ব্যানার্জিকে জিতিয়েছেন আপনাকে লুটে নেওয়ার জন্য। এরপরে আসছি সিইএসসি যে কোম্পানি, সেই কোম্পানি মানে ইলেকট্রিসিটি সাপ্লাই করে। এবার এই যে সিইএসসি ইলেকটোরাল বন্ডে এত কোটি কোটি টাকা দিয়েছে, তারপরেই পার ইউনিট চার্জ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সিইএসসি তো পকেট থেকে টাকা খরচ করবে না, তাহলে সেই টাকা কে দেবে? সেই টাকা দেব আপনি আমি, আমাদের এক্সট্রা চার্জ দিতে হচ্ছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা অনেকেই জানেন, তাও জানিয়ে দিই, যে ভারতবর্ষে যে কটা রাজনৈতিক দল রয়েছে তারা প্রত্যেকে ইলেকটোরাল বন্ডে পয়সা নিয়েছে, একমাত্র নেয়নি সিপিআইএম এবং বাম দলগুলো। ইনফ্যাক্ট তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে তদারকি করে এই ইলেকটোরাল বন্ডের মামলা করেছিলেন, যার ফলে
এসবিআই বাধ্য হয়েছিল এই সমস্ত তথ্য, অর্থাৎ কোন রাজনৈতিক দলকে কোন কোম্পানি কত টাকা দিয়েছে সেটার ডিটেল এসবিআই জানাতে বাধ্য হয়েছিল শুধুমাত্র সীতারাম ইয়েচুরির করা মামলার জন্য বা সিপিআইএম এর করা মামলার জন্য। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের একটু জানাতে চাই আমি, ওরা এই যে এত গর্ব করে বলে যে বামেরা শূন্য, বামেরা শূন্য, বামেরা শূন্য, আসলে কোথাও গিয়ে না এই শূন্যটা মানে শূন্য হওয়ার মধ্যে একটা গর্ব রয়েছে, কিন্তু তারপরেও কেউ আঙুল তুলে বলতে পারবে না যে ভাই তোমার জন্য বা তোমাদের দলের জন্য 2 টাকা আমাকে এক্সট্রা দিতে হচ্ছে। কিন্তু ভাবুন আপনাদের কি ভোগান্তি, তৃণমূল কংগ্রেস একদিকে ডিআর লটারির থেকে টাকা নিয়েছে, সেই টাকা আপনারা আমার থেকে উসুল করছে, একদিকে সিএসসির থেকে এত টাকা নিয়েছে, সেই টাকা ইলেকট্রিক বিলে মানে চার্জ বাড়িয়ে আপনারা আমার থেকে উসুল করছে। তাছাড়াও আরও ছোটোখাটো কোম্পানি তো আছেই, সেগুলো আর বলছি না। অর্থাৎ সেক্ষেত্রে বামেরা শূন্য বললে মানে যতবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বামেরা শূন্য বলে ততবার ওদের মাথায় এটা রাখা উচিত যে ওরা আসলে চুরি করে তারপরে এতগুলো আসন পেয়েছে। স্বচ্ছ স্বাভাবিক পদ্ধতিতে যদি ভোট হতো তাহলে ভোটের রেজাল্ট নিশ্চয়ই অন্য হতো। এছাড়াও মহিলা ঘটিত কাণ্ডে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী মন্ত্রীদের জড়িয়ে পড়া থেকে শুরু করে বিভিন্ন চুরি চোরচুরিতে জেলে যাওয়া, কোনো দিক থেকেই তৃণমূল কংগ্রেস দলটার সঙ্গে বাম দলগুলোর কোনো মতেই মেলে না। খুব স্বাভাবিক, কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি আর বাম দলগুলো হচ্ছে একটা রাজনৈতিক দল, তো তাদের মিলবে না, সেটাই স্বাভাবিক। না শিক্ষায়, না রুচিতে, না গঠনে, না সংগঠনে, কোনো দিক থেকেই যেখানে মেলে না সেখানে আসলে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হতাশা তৈরি হয়। আর হতাশা থেকেই তারা বোধহয় ধীরে ধীরে রাজনৈতিক বিষয়টা থেকে, রাজনৈতিক ইস্যুগুলো থেকে, রাজনৈতিক বিতর্ক থেকে পিছু হটে যাচ্ছে। আর সেই কারণের জন্যই কখনো বলতে হয় যে ফাঁকা ফ্ল্যাটের লেনিন বোঝে, কখনো বলতে হয় যে ক্রাউড ফান্ডিং এর টাকা কি হলো, কখনো বলতে হয় অন্যান্য আর কি নানা রকম কথা বলে আসলে ভুলিয়ে দিতে হয়, গুলিয়ে দিতে হয়। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের আসল বিষয় হচ্ছে রাজনীতি, আমাদের আসল ইস্যু হচ্ছে পেটের ভাত, মাথার ছাদ। তাই তৃণমূল কংগ্রেস যতই রাজনীতি থেকে ধীরে ধীরে দূরে সরে যাক না কেন, বাম কর্মী সমর্থক আমরা যারা রয়েছি সমর্থক হিসেবে এবং যারা অ্যাক্টিভ বাম কর্মী রয়েছেন এবং নেতারা রয়েছেন, তারা কখনোই রাজনীতি থেকে পিছু হটবেন না। এবং আশা করা যায় আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, আমার সঙ্গে থাকেন, তারাও বিষয়টা বুঝতে পারবেন এবং তারাও আশা করছি আমি রাজনীতি থেকে সরবেন না।